স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আহসান। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। জাতীয় ঐক্য প্রদর্শনে যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের পর শুক্রবার রাত 11:30টায় দেশে ফেরেন তিনি। এ সময় প্রায় 2 সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে বিএনপির মহাসচিব সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, জাতিসংঘে এমন সফর একটি বিরল ঘটনা। গেল 21 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য সবুজ সংকেত দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার মতে, নির্বাহী আদেশে নিষিদ্ধের চেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের মামলা করা উচিত। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেলে গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি আবারও বলেন, কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তের জন্য দলটিকে বিচারের মুখোমুখি করা উচিত। রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। দলের প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজ চলছে। বিএনপি একক প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া চলমান বলেও জানান সালাউদ্দিন আহমেদ। নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আদালতে নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র পরিবহনের জন্য নির্মিত রেলপথ প্রকল্পে ব্যাপক দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। প্রকল্পে ৩৩৫ কোটি টাকার মধ্যে ৩১৮ কোটি লোপাটের অভিযোগ আছে। ৩ বছর আগে কাজ শেষ হওয়া রেল লাইনটি কোনো কাজে লাগছে না। ২০১৮ সালে কাজ শুরু হয়ে ২০২২ সালের জুনে শেষ হয় রূপপুর রেল স্টেশন ও রেলপথ নির্মাণের প্রকল্প। ব্যয় হয় ৩৩৫ কোটি ৯৭ লক্ষ টাকা। উদ্বোধন হয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। উদ্বোধনের ২ বছর পেরিয়ে গেলেও এখনও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো মালামাল পরিবহন হয়নি। বরং নতুন ওয়াগন ও কোচ রাখার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে স্টেশনটি। টিকিট কাউন্টার আছে, কিন্তু কোনো টিকিট লাইনে কোনো যাত্রী চলাফেরা করে না, আমরা দেখিনি। এটা রেল লাইন প্যাসেঞ্জার ট্রেন চলে না, রেলের নিজস্ব ট্রেন ওই প্যাসেঞ্জার মানে বগি টগি টলিমলি আসে, প্যাসেঞ্জার ট্রেন চলে না। 2 বছর ধরে আমরা পরিত্যক্ত অবস্থায় দেখছি, এখানে কোনো ট্রেন চলাচল করে না। প্রকল্পটি 2018-19 অর্থবছরের কাজের ব্যয় নিয়ে 2020 সালের আগস্টে অডিট হয়। সেখানেই প্রথম প্রকল্পটির অনিয়মের অভিযোগ ওঠে। বাড়তি দামে প্রয়োজনের অতিরিক্ত সরঞ্জাম কেনা, কাজের আগে কিংবা কাজ না করেই বিল ওঠানো সহ পুরো প্রকল্প নিয়ে অভিযোগের তালিকা বেশ লম্বা। এই বিষয়ে আমাদের অনুসন্ধান দল আগে থেকেই কাজ করছেন এবং তারা এই বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্রের জন্য আগে থেকেই অধিযাচনপত্র দেওয়া ছিল। তো এই কার্যক্রম আমরা আগেই সম্পূর্ণ করেছি। প্রকল্পের আওতায় রূপপুরের রেল স্টেশন 13টি লেভেল ক্রসিং গেট, 1টি প্ল্যাটফর্ম, 7টি কালভার্ট নির্মাণ করা হয়েছে, যার সবই অব্যবহৃত পড়ে আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে র্যাবিস বা জলাতঙ্কের টিকা উৎপাদনের একমাত্র ল্যাবরেটরিটি বন্ধ রয়েছে 1 বছরেরও বেশি সময় ধরে। এ কারণে ঝুঁকিতে দেশের সাধারণ মানুষ। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে বানানোর প্রক্রিয়ায় সমস্যার কারণে বন্ধ রয়েছে টিকা উৎপাদন। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিদেশি টিকা সরবরাহ প্রকল্প পরিবর্তনের কারণে এই টিকা পাওয়ার সুবিধাও কমে গেছে। বিজ্ঞানীদের গবেষণা বলছে জলাতঙ্ক 100% মরণঘাতী রোগ। এই রোগ ছড়িয়ে গেলে রোগী বাঁচানো যায় না, যার নেই কোনো চিকিৎসা। দেশের প্রায় 18 লাখ কুকুর আছে, যার মধ্যে বেশিরভাগই থাকে রাস্তায়। সেই কারণে জলাতঙ্কের ঝুঁকি বেশি। সরকারি হিসেবে গত 12 বছরে 827 জন মানুষ মারা যায় জলাতঙ্কে। ব্যাটারি যে ওষুধ বেশি পশু পাখির ওই দোকান থেকে নিই, এখন তো অনেক দোকান আছে এখানে। এখান থেকে তো নিতে আসছি, আমরা দিতে আসছি ভ্যাকসিন। ওটা আমি সঠিক বলতে না, আমরা টাকা নিয়ে আসছি জানি। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে টিকার ফর্মুলেশনে জটিলতায় বর্তমানে বন্ধ রয়েছে সরকারি ল্যাবরেটরিটি। উৎপাদন হচ্ছে না টিকা, তাই দেশের উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে পাওয়া যাচ্ছে না জলাতঙ্কের টিকা। সংশ্লিষ্টরা বলছেন বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে এই টিকা উৎপাদন শুরুর চেষ্টা করছে সরকার। কিছুদিন যাবৎ প্রায় 1 বছরের মতো হলো যে এই ভ্যাকসিনটা এই মুহূর্তে আমরা তৈরি করতে পারছি না। কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে, কারণ আপনি জানেন যে একটা ভ্যাকসিন প্রসিডিওরে তার যে মাস্টার সিড থাকে সেগুলো আসলে পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকে। আমরা গত 1 বছর যাবত এই ভ্যাকসিন সিডটা পরীক্ষা নিরীক্ষার কিছুটা আমাদের জটিলতা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জেনেটিক ডিজিজ কন্ট্রোল প্রকল্পে এতদিন জলাতঙ্কের কিছু টিকা দেওয়া হতো। কুকুর ধরার জন্য দেওয়া হতো জনবলকে প্রশিক্ষণ। গত বছরের জুলাইয়ে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়। এখন রাজস্ব খাত না উন্নয়ন খাতে এই প্রকল্পটি যাবে, এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। কেনা ছিল তো এটা আমাদের যেহেতু আমাদের অপারেশন প্ল্যানে যায়, আমরা যে একটা জিনিস যে অপারেশন করবো সেটার যে টাকা পয়সা এবং যে যা কিছু লাগে সেগুলোতে আমাদের সংকুলন নাই। আমাদের যেহেতু ওপি নেই, আমাদের এই মুহূর্তে কোনো অর্থের কোনো সংকুলন নাই। সারা দেশে কুকুর বিড়াল পোষার প্রবণতা বেড়েছে, তাই সাধারণ মানুষ বেসরকারি কোম্পানির টিকা কিনতে বাধ্য হচ্ছেন। অভিযোগ আছে প্রান্তিক পর্যায়ে পাওয়া যাচ্ছে না বেসরকারি টিকাও, এতে করে বড় ধরনের জনস্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে বেড়েছে সাপের উপদ্রব। এরই মধ্যে সাপের কামড়ে জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন। বিষধর সাপের আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। এই অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কোথাও ওষুধ না পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। 2024 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীর সংখ্যা ছিল 1283, মারা গিয়েছিল 3 জন। আর চলতি বছরের আগস্ট পর্যন্তই 8 মাসে আক্রান্তের সংখ্যা 1004 জন, আর মৃত্যু হয়েছে অন্তত 15 জনের। চিকিৎসকরা বলছেন বন উজাড়, আবাসস্থল হারানো সহ নানা কারণে লোকালয়ে ঢুকে পড়ছে সাপ, সুযোগ পেলেই দিচ্ছে ছোবল। এমন ঘটনায় দ্রুত হাসপাতালে নিতে হবে আক্রান্ত ব্যক্তিকে। ভাস্কুলোটক্সিক বা হেমাটোটক্সিক ব্লাড কোয়াগুলেশনে ঝামেলা করে, কখনো কখনো কিডনিতে অসুবিধা করে, কিন্তু লোকাল সোয়েলিং করে, মারাত্মক জায়গাটা প্রচুর ফুলে যায়। এদের ক্ষেত্রে যখন এই বাঁধনটা খুব জোরে দীর্ঘমেয়াদী রেখে দেওয়া হয়, তখন এই বাঁধনটাও ফুলতে থাকে, টিস্যু ড্যামেজ হতে থাকে। রোগীদের একটি বড় অংশ ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করে। এতে অনেক সময় চিকিৎসা শুরুর আগেই মারা যান আক্রান্ত ব্যক্তি। যে মেসেজ থাকবে সাধারণ মানুষদের প্রতি আসলে, যে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া রোগীকে, যাতে হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা, বিশেষ করে যে সাপগুলো হচ্ছে বিষাক্ত সাপ, আমরা যাতে দ্রুত সময়ের মধ্যে অ্যান্টিভেনম শুরু করতে পারি। সাপে কামড়ের যে ভ্যাকসিনটা যাতে শুরু করা যায়, এবং এর ফলেই রোগীর জীবন আসলে বাঁচানোর সম্ভাবনা অনেকাংশে বাড়ে। সাপের কামড়ে প্রাণহানি প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রত্যেকটি উপজেলায় আমরা সেটা আগে আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা সেগুলো নিয়ে আসতাম, সাপ্লাই নিয়ে আসতাম। বর্তমানে সেখানে যদি ওখানে অ্যাভেলেবেল থাকে আমরা পাবো, যদি পাওয়া নাও যায় আমাদেরকে বলা হয়েছে সবগুলো উপজেলায় কমপক্ষে 2টা রোগীর ওষুধের স্টক রাখা হয়। সবুজ প্রকৃতি ও জলাশয় বাঁচানো না গেলে আগামী দিনে এই সমস্যা আরও প্রকট হবে বলে শঙ্কা পরিবেশবিদদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 22 দিন ইলিশ ধরা যাবে না, শুরু হয়েছে সরকারি নিষেধাজ্ঞা। 25শে অক্টোবর পর্যন্ত পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
শেষ মুহূর্তে ঢাকার বাজারসহ চাঁদপুর ইলিশ ঘাটগুলোতে বেচাকেনার ধুম দেখা গেছে। ইলিশ মাছ আহরণ বন্ধের আগে শেষ মুহূর্ত হয়েছে কেনাবেচা, তবে মাছের দাম ছিল আগের মতোই বাড়তি। পদ্মা মেঘনার ৭০ কিলোমিটার অংশ ২২ দিন ধরে ইলিশের অভয়শ্রম হিসেবে বিবেচনা করা হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। ইলিশের উৎপাদন বাড়াতে ২০০১ সালে জাটকা সংরক্ষণ আইন করা হয়। ২০০৫ সাল থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়। এবছর দাম বেশি থাকায় ইলিশ ধরা বন্ধের সুফল পাননি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। নর্মাল বাজারে মনে করেন ২০০০ টাকা ১৯০০ টাকা হইতো, আজকে ২১০০ টাকা ২২০০ টাকা। ৮০০-৯০০ গ্রামের মাছ সেটা হচ্ছে ১৫০০-১৬০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না, কেজি ২১০০-২২০০ টাকা। তো এটা আসলেই বেশি। সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানালেও মাছের দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। ১ কেজি ওজন ইলিশ মাছ ২২০০ টাকা কেজি কিনা খাওয়ার মতো ক্ষমতা মোটামুটি সাধারণ মানুষের তো নাই, মধ্যবিত্ত নাই, এজন্য তো বেচা বিক্রি বাড়ে নাই। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এবং কেজিতে ২০০০ টাকা বাড়তি আছে। আগে যা ছিল এর দাম আরো বেশি, এই বছর মানে তুলনামূলকভাবে একটু আজকে সেভ আছে। গত বছরের নিষেধাজ্ঞার ফলে ৫২.৫% মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে। এর ফলে প্রায় ৪৪,০০০ কোটি জাটকা উৎপাদিত হয়। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসনের তৎপরতা আপনি দেখছেন কিনা? আর এই সময় তো জেলেরা সাহায্য সহযোগিতা পান, সেটি তাদের কবে থেকে দেওয়া শুরু হবে? আসলে কিন্তু মধ্যরাত থেকেই কিন্তু যে অভিযান কিন্তু শুরু হয়েছে, এমনকি আমরা মৎস্য বিভাগ বা কোস্টগার্ড পুলিশ থেকে আমরা জানতে পেরেছি। এর মধ্যে কিন্তু সকাল থেকে আমরা ঘাটে রয়েছে, অর্থাৎ মধুসূদন ঘাটে রয়েছে। এই ঘাটে যেটি দেখেছি যে এখানে যে জেলেরা তাদের যে সরকারের যে ২২ দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা মেনে তারা কিন্তু জাল নৌকা নিয়ে তারা ঘাটে তারা বিল করেছেন এবং তারা এখানে নদী থেকে বা সাগর থেকে তারা ঘাটে চলে এসেছেন, এমনটি আমরা দেখেছি। এর বাইরে কিন্তু এখানে যে মৎস্য বিভাগ থেকে যেটি জানানো হচ্ছে যে এখানে জেলের সংখ্যা, নিবন্ধিত জেলের সংখ্যা ৪৩,০০০, কিন্তু বেসরকারিভাবে যদি আমরা বলি সেখানে প্রায় ৫২,০০০ জেলে এখানে লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের যে ৬০ এলাকা রয়েছে, ১০০ কিলোমিটার এলাকায় কিন্তু ৫২,০০০ জেলে তারা যে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। কিন্তু এবছর যে প্রত্যেকটি জেলেকে ২৫ কেজি হারে বিজিএফের চাল দেওয়ার কথা, এখন পর্যন্ত সেটি বিতরণ করা হয়নি। তবে মৎস্য বিভাগ থেকে যেটি বলা হয়েছে আগামী ২-১ দিনের মধ্যে এই বরাদ্দকৃত যে বিজিএফের চাউল সেটি তারা বিতরণ করবেন, এমনটি তারা বলেছেন। এর বাইরে কিন্তু আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, অনেক জেলেরা তারা অভিযোগ করেছেন প্রতি বছরে যখন অভিযান শুরু হয়, অভিযানে কিন্তু জেলেদের জন্য যে পর্যাপ্ত পরিমাণ যে বিজেপির চাল বিতরণ না করার কারণে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা যেটি জানিয়েছেন যে প্রতি বছরে কিন্তু অভিযানে যে বিজেপির চাল বিতরণের যে বিভিন্ন অনিয়ম থাকে যেন এইবার সেটি না হয়। অর্থাৎ গত বছর আমরা দেখেছি যে প্রত্যেকটি জেলে বিজেপির ২৫ কেজি হারে চাল দেওয়ার কথা, সেখানে কিন্তু ১৫ থেকে ২০ কেজি বা ১৮ কেজি দেওয়া হচ্ছে এবং অন্য পেশার লোকজনকে দেওয়া হচ্ছে, রিক্সাওয়ালা থেকে, মুদির দোকান থেকে, অন্য যে প্রকৃত জেলেদারা না পেয়ে কিন্তু অন্য পেশার লোকজনকে চাল দেওয়ার অভিযোগ রয়েছে। সেটি যেন আবার না হয় এমনটি এখানকার জেলারা দাবি করেছেন। তবে আমি এই বিষয়ে কিন্তু জেলা প্রশাসক রাজকুমার সরকারের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন প্রকৃত যে জেলারা রয়েছে যেন তারা বিজেপির চাল পায়, সেটি তারা নিশ্চিত করবেন এমনটি বলেছেন। এখানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যেন না হয় সেদিকে জেলা প্রশাসনের যে কঠোর নজরদারি রয়েছে। তবে নৌ পুলিশ এখানে আমরা সকাল থেকে এসেছি বা কোস্টগার্ড এসেছি, তারা কিন্তু ইতিমধ্যে নদীতে যে ২২ দিনের যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে সেটি তারা যে অভিযানে নামবেন এমনটি প্রস্তুতি নিচ্ছেন। তবে এখন পর্যন্ত নদীতে তারা নামেননি, তবে কিছুক্ষণের মধ্যে তারা অবস্থান করবেন এমনটি বলেছেন। তবে আমরা এখানে এসে যেটা দেখেছি যে এবারে জেলেদের যে মনে বিভিন্ন ধরনের যে আক্ষেপ রয়েছে যে দীর্ঘদিন তারা যে নদীতে মাছ শিকার করে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাঙ্ক্ষিত পরিমাণ যে মাছ সেটি না পাওয়ার কারণে তারা অলস সময় পার করেছেন এবং তারা পরিবার পরিজন নিয়ে তারা কষ্টে রয়েছেন। অর্থাৎ যে পরিমাণ এই যে একটি ইঞ্জিন চালিত নৌকায় খরচ হয় সেই পরিমাণ মাছও কিন্তু আবার পাওয়া যাচ্ছে না।
তবে এখানকার মৎস্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবার যে মাছ কম পাওয়ার পিছনে যেটি রয়েছে যে নদীতে বিভিন্ন জায়গায় ডুবোচল সৃষ্টি হয়েছে এবং সাগর থেকে যে মাছ আসার সময় বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি হওয়ার কারণে মূলত এবার মাছ কম পাওয়া যাচ্ছে। তার ফলে মৎস্য বিভাগের পক্ষ থেকে 28,500 মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গতকাল মধ্যরাত থেকে 25শে অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষা এবং প্রজনন বৃদ্ধির জন্য এই অভিযান অব্যাহত থাকবে এমনটি জানিয়েছেন। পাশাপাশি অভিযান অমান্য করলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে বলে মৎস্য বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। দেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা এখনও উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর প্রতিবেদনে দেখা গেছে গত বছর দেশে স্নাতক পাশ বেকারের সংখ্যা ছিল প্রায় 8,85,000। অর্থাৎ দেশের মোট বেকারের 13.50% স্নাতক পাশ, যা গত বছরের চেয়ে 13.11% বেশি। অনেকদিন ধরে মন্দা যাচ্ছে দেশের ব্যবসা বাণিজ্যে। বিনিয়োগ না থাকায় দেশে প্রতিনিয়ত কমছে কর্মসংস্থান আর বাড়ছে বেকারত্ব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর শ্রমশক্তি জরিপে দেখা গেছে 2024 সালে দেশে বেকার ছিল 26,24,000 মানুষ, যার মধ্যে স্নাতক ডিগ্রিধারী ছিল 8,85,000। জরিপের তথ্য মতে প্রায় 2 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ করা প্রতি 3 জনের একজন বেকার। 7 জনের মধ্যে একজন 1 বছর ধরে বেকার, আর 6 জনের একজন প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে বেকার আছে। 90 জন পাশ করার কারণে 90 জনের চাকরির জন্য অ্যাপ্লাই করে, কিন্তু চাকরি পায় গিয়া 10-12 জন। বাকি লোকগুলো সরকারি চাকরির জন্য চেষ্টা করে, মূলত তারা পায় না। কিন্তু ওই লোকগুলোই শেষ পর্যন্ত বেকার থাকে। ভার্সিটি লেখাপড়া শেষ করে তারা মনে করে যে আমি বড় চাকরিটাই আগে ধরবো, সেই কারণেই তারা ভুক্তভোগী হয়। বেসরকারি খাতের বিনিয়োগ কমায় কর্মসংস্থানের সুযোগ কমছে। এছাড়া স্নাতকদের শিক্ষাগত যোগ্যতা দক্ষতা নিয়েও আছে প্রশ্ন। তাই শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি দেশে বিনিয়োগের পরিবেশ তৈরির আহ্বান বিশেষজ্ঞদের। আনএমপ্লয়মেন্ট বেশি, আর এটা থেকে যদি উত্তরণ হয় প্রথম শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। তখন প্রকৃতপক্ষে সমস্ত জায়গাগুলাই চাঙ্গা হয়ে যায়, অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম তার গতি ফিরে পায়, আর তার সাথে সাথেই কিন্তু বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্ট এর সুযোগ তৈরি হতে থাকে। আমাদের গভর্নেন্স ইস্যু আছে, আমাদের এখনো 22টা ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স লাগে, এবং সর্বোপরি একটি ইন্ডাস্ট্রি গড়ার ক্ষেত্রে যে টাইম এবং যে প্রতিটা ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে যে অনুমোদনগুলো লাগে, এরপরে যেটা হয় আমাদের ইলেকট্রিসিটি অনেক ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না, গ্যাস দেওয়া যাচ্ছে না, তাহলে তো আপনার ইনভেস্টমেন্ট হবে না, ইনভেস্টমেন্ট না হলে আসলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। BBS বলছে স্কুল কলেজ পাশ করে শিক্ষার্থীদের চাকরিতে ঢোকার চেষ্টা সফল হলেও সেই হারে চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ হয় স্নাতক ডিগ্রিধারীরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রাণবাহী সমুদ প্লটিলায় হামলা, অধিকার কর্মীদের আটক এবং গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীসহ বিভিন্ন স্থানে। ইসলামিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আলাদাভাবে এসব বিক্ষোভের আয়োজন করে। ইসরায়েল বিরোধী নানা স্লোগানের সঙ্গে গাজাবাসীর পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জমায়েত হয় বাংলাদেশ ইউথ সিনার্জি অ্যালায়েন্স। গাজায় গণহত্যা ও ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ব্যানার ফেস্টুন নিয়ে আসেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভে অংশ নেয় 70টি স্বেচ্ছাসেবী সংগঠন। ফ্লোটিলা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক। দখলদার শক্তি যতই বাধা দিক, আমরা ন্যায়, মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ এবং লড়াই চালিয়ে যাব, এবং বাংলাদেশের জনগণ ফিলিস্তিনবাসীর সাথে ছিল এবং সামনে থাকবে। জুম্মার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে ঢাকা মহানগর জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড় হয়ে পল্টন মোড়ে শেষ হয়। ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান মিছিলকারীরা। ফ্লোটিলার জাহাজগুলোই হামলার তীব্র নিন্দা জানান নেতারা। দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণেই আজকে গাজায় আমার মুসলমান শিশুরা, নারীরা, যা কোনো যুদ্ধের নীতিতে নাই, আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে। যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। গাজার প্রতি সংহতি ও ত্রাণবাহী জাহাজে হামলার প্রতিবাদে রাজশাহীতে মিছিল করেছে মহানগর যুবদল। ইসরায়েলের গণহত্যা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান নেতারা। মুসলমানদের প্রতি যদি কোনো নির্যাতিত
আবার কোরআন দোকান যেগুলো আছে সকল ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব। বিক্ষোভ হয় জয়পুরহাটের কালাই উপজেলায়ও। ত্রাণবাহী জাহাজের বহর, আটক আর হামলার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করে আন-নাজাত ফাউন্ডেশন। বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন সাধারণ মানুষ। পুরান ঢাকায় একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান। শুক্রবার রাতে পুরান ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে খাচ্ছিলেন হাসিব সহ কয়েকজন। হঠাৎ হাসিব অসুস্থ হয়ে পড়লে রাত 10টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসিব হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করছে চিকিৎসকেরা। শনিবার রাত 12:30টায় হাসিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে হাসপাতালে দেখতে যান ডাকসু ভিপি সাদিক কায়েম। এরপর মরদেহ গ্রামের বাড়ি ভোলায় পাঠানো হবে। হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাগেরহাট শহরে হায়াতুদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হায়াত ভোরের চেতনা নামের একটি পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়া পৌর বিএনপির কর্মী ছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় শহরের উত্তর হাড়িখালির 3 রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় চায়ের দোকানে বসেছিলেন হায়াতুদ্দিন। এ সময় মোটরসাইকেলে 4-5 জন যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় তাকে। পরে স্থানীয়রা হায়াতুদ্দিনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়াতকে মৃত ঘোষণা করেন। তিনি বাগেরহাট পৌর বিএনপির সদস্য ছিলেন। এই ঘটনার পেছনে পূর্ব বিরোধ থাকতে পারে বলে ধারণা পুলিশের। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। উনি চায়ের দোকানে আসছে চা খাতে, তখনকার ওনাকে এই হামলা চালায়। যে দেখি আমি ওইখানে সে কুপানো অবস্থায় নিচে ফেলানো, কিন্তু আশেপাশের লোকজন আছে, কেউ তাকে ধরে না। লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে সদর উপজেলার দালালবাজার পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইউসুফ হোসেন পেশায় রাজমিস্ত্রি এবং সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবিরের ভগ্নিপতি ছিলেন। স্বজনরা জানায় বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হলেও কোনো হদিস পাওয়া যায়নি। রাতে কোরালিয়া খালে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। পুলিশ জানায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাটে প্রথমবারের মতো নতুন প্রযুক্তিতে সেচের মাধ্যমে অল্প সময়ে পানি দেওয়া যাচ্ছে জমিতে। কমেছে পানির অপচয়ও। এই কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক এই সেচ পদ্ধতি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ব্যাপকভাবে এই প্রযুক্তির ব্যবহার চালু হলে পরিবেশ রক্ষায় সহায়ক হবে। জমিতে চিকন পাইপের মাধ্যমে গাছের গোড়ায় গোড়ায় ছিদ্রযুক্ত স্প্রে গান বসানো হয়েছে। এরপর নির্ধারিত জায়গা থেকে বৈদ্যুতিক সুইচ দিয়ে 10 থেকে 15 মিনিটে প্রতি বিঘা জমিতে সেচ দেওয়া হয়। জয়পুরহাটে পানির অপচয় রোধে পরীক্ষামূলকভাবে সরকারি বেসরকারিভাবে বসানো হয় নতুন প্রযুক্তির সেচ ব্যবস্থা। এতে বাগান, নার্সারি ও সবজি খেতে চালু হয়েছে পানি সরবরাহের এই ব্যবস্থা। প্রতি টিপে 1,500 টাকা করে খরচ হয়। এই সিসায় মনে করেন প্রায় 8 থেকে 9,000 টাকা খরচ হয়। আর ডিপ পদ্ধতিতে দিলে আমরা একটু আরাম পেতাম। এভাবে ওরা সুইচ দিলে আমরা 1 ঘন্টা পরে আলো আমরা সব জায়গায় পানি সমানভাবে পাই, পানির অপচয় কম হয় এবং নষ্ট কম হয়। বাগানের সেচের আধুনিক প্রযুক্তিতে সময় কম লাগার পাশাপাশি পানির অপচয় অনেক কম হয়, জানায় কৃষি বিভাগ। মাল্টা এবং কমলা জাতীয় যে বাগানগুলো আছে এগুলাতে এটি খুব কার্যকর। এখানে ফোঁটা ফোঁটা আকারে রুট জোনে সেচের পানি সরবরাহ করা হয়। এতে পানির অপচয় কম হয় এবং রুট জোনে পানি সরবরাহ করায় গাছ কখনো ওয়াটার স্ট্রেস বা পানির স্বল্পতায় ভোগে না। এতে ফলন ভালো হয় এবং গাছ খুব সতেজ থাকে। বিভিন্ন উপজেলায় সবজি ক্ষেত সহ 6টি জায়গায় পানি সেচের এই আধুনিক প্রযুক্তি বসানো হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জে ছাতকে দুর্নীতির অভিযোগ উঠেছে ইউএনও ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। এক ইউপি সদস্যকে ডজনখানেক প্রকল্পের সভাপতি করা সহ নানা অনিয়মে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন।
2024-25 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ছাতকের বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রকল্পে প্রায় 5.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে এসব কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নামমাত্র কাজ করে টাকা আত্মসাৎ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয় জনপ্রতিনিধিকে দুটি বেশি প্রকল্পের সভাপতি না করার বিধান থাকলেও অনেক কি করা হয়েছে তারও বেশি। সিদ্দিকর মাধ্যমে বিভিন্ন খাস খামের লুটপাট করা থেকে শুরু করিয়ারি ইউনসাপ সব কিছুর মধ্যে জড়িত। 13টা প্রকল্প তানি এক মেম্বার নিয়ে তানে প্রকল্প করাইরা অনেক অনিয়ম কানা আছে। মেম্বার নিয়ে আইসে না কোনোদিনও, এখানে মেম্বার নিয়ে দেখছিও না একদিনও। ইউনোর দাবি 2-1 জন ইউপি সদস্যকে বাড়তি প্রকল্প দেওয়া হয়েছে, তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। 17টা ডিপার্টমেন্টের সমন্বয়ের কাজের প্রেক্ষিতেই আমরা আসলে বিলের প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এখানে মেইন পার্টটা বা ভূমিকাটা রাখা হয় বা কার্যক্রম গ্রহণ করে থাকেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। জেলা প্রশাসক জানান, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কিছু কাজের কিছু অভিযোগ পেয়েছি। সেই অভিযোগ সম্পর্কে আমাদের এই কার্যালয়ের একজন অতিরিক্ত জেলা প্রশাসককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আমরা কিছুদিনের মধ্যে হয়তো এই প্রতিবেদনটা পাব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিচারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাগরে স্থল নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি থাকবে আরও 7 দিন, জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকবে। এছাড়াও পাহাড় ধসের শঙ্কায় পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ছুটির দিন সকাল থেকেই মেঘলা রাজধানীর আকাশ, সঙ্গে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সাগরে নিম্নচাপের প্রভাবে শুধু রাজধানী নয়, সারা দেশে একই অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপ ও মৌসুমী বায়ুর দেশ জুড়ে বৃষ্টি থাকবে আরও 7 দিন। 10 দিন বৃষ্টিপাত সব জায়গায় কম বেশি আছে এবং এটা ডিপ্রেশনের জন্য এটা কিছুটা 5-6 তারিখে হবে। তারপরে যে বৃষ্টিটা হবে এটা মনসুন যে বিদায় নেবে তার আগে যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশনের কারণে বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখ বা 6 তারিখের দিকে যে বৃষ্টিপাত রংপুরের দিকে ওখানে বৃষ্টিপাতটা মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে বহাল থাকবে 3 নম্বর সতর্ক সংকেত। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা করছে আবহাওয়া অফিস। বর্তমানে আমাদের সমস্ত সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং এটার কারণ ছিল ওই গতকালকে যেটা বললাম, একটা সিস্টেম ছিল ল্যান্ড ডিপ্রেশন এবং এটার কারণে, এবং এটা আজকে থাকবে এবং আগামী সকালে এটা আমাদের ওয়েদারের অবস্থা দেখে এটা তুলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী কয়দিন রংপুর ও ময়মনসিংহ বিভাগে নদীর পানি বাড়তে পারে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের উচ্চতা বেশি থাকারও শঙ্কা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।